মন্ত্রী জয়শঙ্কর ঢাকায় নিয়ে এসেছেন শোক বার্তা। ধারণা করা হচ্ছে ভারত 12 ফেব্রুয়ারির নির্বাচনকে স্বাগত জানাবে। আমার প্রশ্ন হচ্ছে আসলে বাস্তবতাটা কি? এ উম উম ভারত কি বিএনপির দিকে কিছুটা ঝুঁকে পড়েছে বা আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে কিনা যদি সংক্ষেপে একটু আলোচনা করেন। ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, লার্জেস্ট ডেমোক্রেসি। সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যারা থাকেন যে কোনো দেশের, বর্তমান হোক প্রাক্তন হোক, তাকে সম্মান জানায় এইভাবে। খালেদা জিয়া সম্ভবত 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, 3বার, আমি সঠিক বলতে পারবো না। তো 3বারের অফিসিয়ালি 3বারই, একবার খুব স্বল্প মেয়াদে ছিলেন। অফিসিয়ালি যাই হোক, প্রধানমন্ত্রীও 3বার। আমাদের বাজপেয়ীজি যেমন 13 দিনের প্রধানমন্ত্রী থাকলো, তাকে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ধরা হয়, পরের বার সাকসেসফুলি 5 বছর পূর্ণ করেছিলেন। তো এখন এই 3বারের যিনি প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ রোগশয্যার পর তিনি প্রয়াণ করেছেন। সেখানে বৃহৎ গণতান্ত্রিক এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে শোক ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী চিঠি তো লিখেছেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি টপ কূটনীতিক তাকে পাঠিয়েছেন। এবং মানে ভারতবর্ষ যে বাংলাদেশের শত্রু নয়, এই মেসেজটা দেওয়ার জন্য রাজনাথ সিং গিয়েছিলেন দিল্লিতে বাংলাদেশের রাজদূতের ওখানে তার প্রয়াণ এতে শোক বার্তা লিখতে। বাংলাদেশের মানুষ আমাদের শত্রু নন। বাংলাদেশের উচ্ছৃঙ্খল কিছু মানুষ আছে, ভারত তাদের শত্রু। এন্টায়ার বাংলাদেশের শত্রু হতে যাবে কেন? বাংলাদেশের 98 কি 97% ভালো মানুষ আছে। ভালো মানুষ মানে কি? এই সন্ত্রাসবাদী তো নন, হাতে পিস্তল নিয়ে তরোয়াল নিয়ে তো ঘুরে বেড়াচ্ছেন না। এই আছে 2-3% মানুষ। এই বিচিত্র বীর্য যারা আছে, আমার মহাকাব্যের একটা চরিত্র ছিল, তার নাম ছিল বিচিত্র বীর্য। তা আমি ওটা খণ্ডিত শব্দ করি যে বিচিত্র আর বীর্য। বিচিত্র বীর্যের বার্তা যারা আছে তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ফলে এই 2%, 3% মানুষের জন্য ভারতবর্ষ তার পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে না। তারা শত্রু, কিন্তু বাংলাদেশের মানুষ শত্রু না, বাংলাদেশ শত্রু না। এই মেসেজটা দেওয়ার জন্য এই টপ 2 কূটনীতিককে 2 জায়গায় পাঠানো এবং প্রধানমন্ত্রীর শোক বার্তা তার সঙ্গে, আর এর বাইরে আর কিছু নেই। জি, আর বাকি সব স্পেকুলেট করা হচ্ছে। জি জি, আমরা স্পেকুলেট করা হচ্ছে। ইদানিং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কথাটা ওখানে একটা কথা বাকি ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে রাজনীতি যারা বিশ্লেষণ করেন, সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলেন, তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভারত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভারত সম্ভবত বিএনপি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে বিকল্প হিসেবে, আওয়ামী লীগের বিকল্প হিসেবে। অর্থাৎ এটাকে কি বলা হয়, প্ল্যান বি, অনেকটা এরকম বলা হয়। আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ভারত ইতিহাস থেকে শিক্ষা নেয়। 2004 সালের ঘটনা ভারতবর্ষ কিন্তু মনে রেখে দিয়েছে এবং আজীবন মনে রাখবে 2004 সালের ঘটনা। তো যারা 2004 সালে যা ঘটিয়েছিল আর এখন যা অবস্থা, যদি বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে উনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী, ফুল প্যান্ট নন।
তা হাফ প্যান্ট প্রধানমন্ত্রীর হাতে কতটুকু ক্ষমতা থাকবে সে ব্যাপারে ভারতবর্ষ সব খবর রাখবে। বলে এখনো দাদা, ভারতবর্ষ তার 4 নীতিতেই সালের যে আটকে আছে। কথাটা বলছিলেন ওটা কি ওই যে 10টা অস্ত্রের কথা বলতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলেন হ্যাঁ নাকি অন্য হ্যাঁ কিছু? হ্যাঁ 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 10টা অস্ত্র। এই যে ভারতের সঙ্গে আমেরিকা যে গদ্দারিটা করলো ট্রাম্প, এই আমেরিকাকে দ্বিতীয়বার কিন্তু আর বিশ্বাস করবে না। এ বহু বছর সময় লেগে যাবে। 71 সালের পর বহু বছর সময় লেগে গেছিল এই সম্পর্কটা ঠিক হতে, সহজ হতে। আবার গদ্দারিটা করলো। তার জন্য এখন মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট, রিপাবলিকান তারা উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। কারণ ভারতের যেমন পৃথিবী ছাড়া চলবে না, আমেরিকার তেমনি পৃথিবী ছাড়া চলবে না। আমেরিকাকে একা পৃথিবীতে বাঁচতে পারবে? এই সারা পৃথিবী শত্রু দেশগুলোকে শত্রু বানিয়ে ফেলছে ট্যারিফ চাপিয়ে। যারা ছোট ছোট দেশ তারা মুখে কিন্তু বলতে পারছে না, কিন্তু আলটিমেটলি তারা হিট হচ্ছে, ইকোনমি হিট হচ্ছে। জাপানকে কি বলা হয়েছে, 500 ট্রিলিয়ন তুমি ঢালো, তারপর এখানে যে উৎপাদনটা হবে তার 90% আমি রেখে দেবো, 10% তুমি নিয়ে যাবে। কি করে সম্ভব? কোন অর্থনীতি সম্ভব? তো জাপানের উপায় নেই, মেনে নিতে হয়েছে, যার জন্য সরকার পড়ে গেল। তুমি যদি দুর্বল হও, আমাদের শাস্ত্রে আছে যে তুমি যদি শান্তি রাখতে চাও তাহলে তোমাকে শক্তিধর হতে হবে। ভারত যে এত শক্তি ভেতরে ভেতরে তৈরি করে দিচ্ছে সেটা কিন্তু সারা বিশ্বের কেউ ধরতে পারেনি। এই সিঁদুরে ধরা পড়েছে যে ভারত ভেতরে ভেতরে কতটা শক্তি অর্জন করে বেড়েছে। তো এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট প্রধানমন্ত্রী যারা থাকবেন তাদের উপরে ভারত আর বিশ্বাস করবে না। অনেক ইকুয়েশন হচ্ছে বাজারে, জোর করে যে নির্বাচন করে, আমার এখনো বিশ্বাস নির্বাচন হবে না এবং আমেরিকা নির্বাচন করতে দেবে না, ঘেঁটে দেবে। তরুণদা, আরেকটা ছোট একটা ইঙ্গিত পূর্ণ প্রশ্ন করে ছোট করে, আর যে ইদানিং বাংলাদেশের কি বলে এয়ার চিফ, তিনি পাকিস্তানে গেলেন এবং পাকিস্তানের এয়ার চিফের সাথে একটা বৈঠক হয়েছে এবং শোনা যাচ্ছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান থেকে নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে, অথবা পাকিস্তান অফার করছে যে আমার কাছ থেকে নেও, এই ধরনের একটা আলোচনা হচ্ছে। এই বিষয়টাকে ভারত কিভাবে দেখছে? এক হচ্ছে চাইনিজ যে বিমানগুলো, সেই বিমানগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো হচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রং টং করে যন্ত্রপাতি পাল্টে পোড়ার অবস্থা করে ওগুলোকে বিক্রি করা হচ্ছে। চায়নার বিমান JF-17, তো সেটা তো চায়না থেকে কিনতে পারে, পাকিস্তান থেকে কেন? সেকেন্ড হ্যান্ড মাল, পাইলট কিছু মারা গেল, ভারত ওটি চিন্তা করছেন, নিজেদের দারাম করে মারবে, উড়ে যাবে। আর চাইনিজ JF-17 সে কি রাফেল সুখোয়ের সঙ্গে SU-57 এর সঙ্গে পাল্লা দিতে পারবে? শোনো, একটা কলা বাজারে রাশেদ ভাই আপনি 5 টাকাতেও পাবেন, আবার কোন দোকানদার 6 টাকা বলবে। এটা কলার যে কোয়ালিটি তার উপর নির্ভর করে। আমি সবসময় বলি যে বেশি দাম দিয়ে মাল আনবে, কারণ দামটা লোকে এমনি নেয় না, কোয়ালিটিটার জন্য নেয়। তো এই যে একটা 800 মিলিয়নের একটা প্লেন আমি 200 মিলিয়নে পাচ্ছি, তাহলে আমার দেখতে হবে যে 200 মিলিয়নে দিচ্ছে কি করে। সেই প্লেনটা তাকে বেশি ফেলে দিতে হতো, গার্বেজ করে দিতে হতো। সেই প্লেনটা সারিয়ে সরিয়ে আমি উড়িয়ে দেখিয়ে দিলাম যে প্লেন হচ্ছে, এবার নিয়ে যাও, নিয়ে গিয়ে বোঝো।
বললাম তো কিছু পাইলট মারা যাবে। একটা পাইলট মারা যাওয়া মানে, ভারতবর্ষ সবসময় বলে বিমান যায়, পাইলট যেন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এরা না, পাইলট যেন সুরক্ষিত থাকে। পাইলট যদি সুরক্ষিত না থাকে তাহলে পরে মুশকিল আছে। কারণ একটা পাইলট তৈরি করতে গেলে কয়েক কোটি টাকা খরচা করতে হয়, কাটাও যাচ্ছে না, কোথায় হাইড হয়ে গেল, আরে কাটবেও না, যে আমি একদিন শুনছি কাটাও। শুনছি জি। তো একটা পাইলট তৈরি করতে গেলে যে সময়, যে খরচ সরকারের হয়, সেটা কিন্তু মানে পুষিয়ে নেওয়াটা খুব সময় সাপেক্ষ। একটা পাইলট তৈরি করতে গেলে মিনিমাম 4 বছর সময় লাগে, মিনিমাম 4 বছর। আর ভারতীয় মুদ্রায় অন্তত 10 কোটি টাকা খরচা হয়। তা সেখানে একটা পাইলট যদি মারা যায়, এক তো সময়, দুই হচ্ছে খরচ। যার জন্য সবসময় বলে আমাদের যেমন একদম মানে লিখিত নির্দেশ আছে, যখনই দেখবে সমস্যা ইজেক্ট করে যাও, প্লেন যায় যাক, সে SU-57 হোক আর রাফাল হোক, পাইলটের যেন কিছু না হয়। যার জন্য ওই যে আমাদের বর্ধমানকে ধরা হয়েছিল না পাকিস্তানে, মনে পড়ছে? যখন পাকিস্তানে যখন অ্যাটাক করেছিল, হ্যাঁ, মনে পড়ছে। যাতে যাতে এই বর্ধমানকে ছাড়ে, তার জন্য কিন্তু ওই এখন যে তোমার ন্যাশনাল স্পিকার হয়েছে যে এসছিল, তার ঠ্যাং কাঁপছিল, ইমরান খানের ঠ্যাং কাঁপছিল। তখন ইমরান খান সরকার ছিল। हम लोग क्या জুত पर उतर जाए ওয়ার कर लिए, কারণ সব মিসাইল খাটিয়ে দিয়েছিল। শুধু আমেরিকা বলে দিয়েছিল যে তাড়াতাড়ি পাইলটকে হ্যান্ড ওভার করে দাও, আদারওয়াইজ তোমার পাকিস্তান যাবে। এমনি ইন্টারন্যাশনাল জেনেভার তোমার চুক্তি অনুযায়ী তোমার তো কোনো যুদ্ধবন্দী পাইলট আটকে রাখতে পারেন, আর যাকেই আটকে রাখো পাইলট আটকে রাখতে পারবে না। তো পাইলট তুমি আটকে রেখে দিয়েছো, তোমার ছেড়ে দেবে? জি দাদা, আরেকটা প্রশ্ন আছে আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো, এগুলোতে আমরা যেটা দেখলাম যে ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। এখন শুনছি তারা বঙ্গোপসাগরের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপন করতে চলেছে। ভারত কি বাংলাদেশকে জল, স্থল, আকাশ সব দিক দিয়ে ঘিরে ফেলছে, নাকি লক্ষ্য অন্য কিছু? কি লক্ষ্য? এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করব, তাই আউটলাইনটাই বলতে পারি। যে আমি সন্ধ্যের ভিডিওতে আমি বলেছি যে নিজের স্বাধীন এলাকায় ভারতবর্ষের যে জলসীমা আছে, সেই জলসীমায় ভাসমান পোর্ট করে 24টা প্ল্যাটফর্ম করা হচ্ছে। একটা পোর্ট হবে নৌ নৌ নৌপথ, যেটা নৌবাহিনীর যেটা বন্দর, সেখানে সাবমেরিন থাকবে, সেখানে যুদ্ধজাহাজ থাকবে, সেখানে যে সমস্ত দেশের ওয়ারশিপ আছে তারা এসে ডক করবে। এরকম একটা বিরাট একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কে করবে, কারা করবে, কত বছর সময় লাগবে, কোন জায়গা হচ্ছে না হচ্ছে, আমি কালকের ভিডিওতে বলবো, ওই জন্য এখন আর এখানে বলছি। এটা হচ্ছে। জি। দাদা, এইখানে চিকেন নেক এলাকাতে অনেক বেশি প্রস্তুতি ভারতের, যেটা আমরা লক্ষ্য করছি। এই প্রস্তুতিটা কি বাংলাদেশকে লক্ষ্য করে নাকি চীনকে লক্ষ্য করে? আহ, মানে আমাদের দেশে খুব বেশি সরকার এত বেশি খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিষয়টা নিয়ে, সেজন্য বলছি।
বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের কেউ কি কূটনীতি রাজনীতি কিছু বোঝে? বিন্দুমাত্র পড়াশুনো আছে? আমি তো অন্তত ইউনিভার্সিটি থেকে বেশি পড়াশোনা করেছি, আমার যা মনে হয় কথাবার্তা শুনে। সে নিজেই নিজেকে বলছে, আমি হঠাৎ আবিষ্কার করেছি আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। ঘুম থেকে উঠে তার হঠাৎ মনে হলো সে আবিষ্কার করেছে তার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। আর সম্ভাবনা তো এই তো বহুমাত্রিক চিত্র দেখছি, থ্রিডি সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে। তো এরা কি বুঝবে? এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো, তাহলে বুঝতে পারতো ভারত, চীন, রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে। যখন কাছাকাছি আসছে, আর যেখানে চীন বলছে আমি তোমার সমস্ত বিরল খনিজ যা লাগে আমি পুরো তোমায় সাপ্লাই দেবো, ভারত বলছে ঠিক আছে, তোমার বাজার বন্ধ হয়ে গেছে, আমার বাজার তোমাকে আমি খুলে দিচ্ছি, তুমি বাজারে এসো, কিন্তু তোমার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। ভারত সবসময় বলে যে তুমি আমার এখানে ব্যবসা করো, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে। কালকে তুমি কোম্পানি গুটিয়ে নিয়ে চলে গেলে, তারপরে দিলে আমার শ্রমিকরা বেকার হয়ে গেল, তা হবে না। তুমি যে টেকনোলজি থেকে তৈরি করছো জিনিসটা, সেই টেকনোলজিটা আমাদের জানাতে হবে, যাতে আমাদের ইঞ্জিনিয়ার তোমরা চলে গেলে তোমাদের শেয়ারটা কিনে আমাদের ভারতীয় কোম্পানি চালাতে পারে, যাতে চাকরিটা ক্ষতি হয়। তো সেক্ষেত্রে কি চীনের জন্য করবে? চীন আমাদের শত্রু, এটা স্বীকার করতে কোনো নেই, সংকোচ নেই। চীন আমাদের শত্রু, কিন্তু এখনই চীন কিছু করবে না। চীন এখন খুব বিপদে পড়ে রয়েছে। এখন ভারতকে রাশিয়াকে তার চাই, রাশিয়াকে ভারতের চাই, চীনের চাই, আবার ভারতেরও চীনকে চাই, রাশিয়াকে চাই। একে অপরের বিকল্প হয়ে গেছে, হয়তো কেউ কারোর শত্রু এখন নয়। এখন সম্মিলিত শত্রুকে, সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ, যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে দিয়েছে। আমেরিকা তো বিবৃতি পাঠাচ্ছেই, খলিলুরকে কড়া বিবৃতি দিয়েছে, মানে কড়া কথা শুনিয়ে দিয়েছে। ইউনুসের ভাগ্যে খুব খারাপ অবস্থা, বলেছিলেন না ভীষণ করুণ পরিণতি হবে ওর, ওর কিন্তু খুব করুণ পরিণতি হবে। তরুণদা, আরেকটা জানার আছে, সেটা হচ্ছে ভারতের উপর 500% ট্যারিফ নির্ধারণ করবে প্রস্তাব আছে আমেরিকা। আমেরিকায় ভারতের আমেরিকার নয়, 85 ট্রাম্পের। বিলিয়ন, ট্রাম্পের জি ট্রাম্পের 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 হ্যাঁ, ভারতের $85 বিলিয়ন ব্যবসা মালিক কিন্তু মালিক। সেটা। প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেবে ভারত? ভারতের 87 বিলিয়ন ডলারের আমদানি হয়, 85 বিলিয়ন ডলারের আমাদের রপ্তানি হয়, 2 বিলিয়নের আমাদের হচ্ছে ঘাটতি ঘাটতি, আছে। তাই তো? আমরা যদি এই যে 85 বিলিয়ন ডলার, যেটা বিলিয়নের আমরা ডলারের যে মালটা আমরা পাঠাই, সেই মালটা আমরা বিকল্প বাজার খুঁজে নিয়েছি। আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে কত? খুব বেশি হলে 20 বিলিয়ন ডলার, খুব বেশি হলে 20 থেকে 22। এখনো বাজার খুঁজে পাইনি, ভবিষ্যতে পেয়ে যাবো, এখনো বাজার পাইনি। তোমরা লক্ষ্য করেছো ইদানিং ভারত তার রুপিকে ডিভ্যালুয়েট করছে। আগে ডলার 80 টাকায় কিনতা, $1, এখন কিনতে হয় 90 টাকা। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আগেই করেছিলাম, যে এটা হবে, অযথা ভুল বুঝবেন না, অর্থনীতি ডুবে যাচ্ছে। এটা ভারতের প্ল্যান। আমাদের যিনি নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তার নাম নিশ্চয়ই শুনেছেন। অমর্ত্য সেন তিনি একটা ডকুমেন্ট দিয়েছিলেন ভারতবর্ষকে। আমাদের ডক্টর ইউনুসের মতো অর্থনীতিবিদ না, তিনি সত্যিকারের অর্থনীতিবিদ। সেই ডকুমেন্টে একটা জিনিস
ভারত ওখান থেকে নিয়েছে তার থেকে, যে ডলারের বিরুদ্ধে যদি তোমায় টিকে থাকতে হয় তাহলে রুপিকে ডিভ্যালুয়েট করো। কিরকম হচ্ছে, ধরো রাম আমার থেকে $1 এক কেজি চাল কেনে, 80 টাকায় রামকে আমি 1 কেজি চাল দিই, যার দাম হচ্ছে ডলার হিসেবে $1। এবার যখন বাজার আমায় বাড়াতে হবে তাহলে ওকে একটু সুবিধা দিতে হবে। আর রামকে বললাম যে পরের বার থেকে তো আমি 1 কেজির সঙ্গে 100 গ্রাম ফ্রি দেবো। রাম বললো তাহলে আমি তো দেবো না। বললো না না, তোমাকে বেশি টাকা দিতে হবে না, তুমি 80 টাকাই দিও আমাকে, তোমাকে আমি 1 কেজি 100 বানাবো। রাম দেখলো মহা খুশি, আমি 1 কেজি 100 পাচ্ছি, 80 টাকাই দিচ্ছি, রাম খুশি। আমরা যখন টাকাটা পেলাম, 80 টাকার মালটা দিলাম, আমি যখন $1 যখন ভারতে আমি ভাঙাচ্ছি তখন পাচ্ছি আমি কত, 90 টাকা। ডিভ্যালুয়েট করে দিয়েছি কিন্তু আমি। 80 প্লাস 100 গ্রাম যদি হয় তার মানে 88 টাকা টাকার হিসেবে। তাহলে 2 টাকা প্রফিট হলো ভারতের ডলার হিসেবে। এই 2 টাকা কিন্তু বাজারে ছাড়লো না, রেখে দিল 2 টাকা, রুপিকে আরো ডিভ্যালুয়েট করে দিল, 110-এ নিয়ে যাবে। আর তখন বলবে যে রাম তোমাকে আমি 200 গ্রাম বেশি দিচ্ছি, তুমি মার্কেট বাড়াও। এই যে 21-22 বিলিয়ন ডলারের যে গ্যাপটা রয়ে গেছে, গ্যাপ তো পূরণ করতে হবে। তাহলে যে আমার থেকে নিচ্ছে তাকে ব্যবসাটাকে বাড়াতে হবে, তাকে সস্তায় মাল দাও। তাতে কি হবে, আমারও সুবিধে, রামেরও সুবিধে, সরকারের সুবিধে, জনগণেরও সুবিধে, আমাদের পকেট ভারী হবে। আগে $80, 80 টাকায় $1 ছিল। ইউটিউবে যা রোজগার যারা করতো ভারতীয়রা, সেটা যদি 110 টাকা হয়ে যায় তার রোজগারটা বাড়বে না? তাহলে যারা করে খাচ্ছে তাদেরও সুবিধে, সবার সুবিধে। রাম খুশি, জনগণ খুশি, সরকার খুশি, অর্থনীতি ঠিক। এটা হচ্ছে গোপন অস্ত্র, এটা দিয়েই এখন আমেরিকা সেটা ধরে ফেলেছে। আর এমনি 50% জায়গায় 500% করুক, আর 5,000 করুন, আমি তো বলেছি 50,000 করে দে ভাই, এই রোজকার কিচকিচ ভাল লাগে না। 50,000 ট্যারিফ করে দাও পার্সেন্ট। এমনি তো আধা স্যাংশন হয়ে গেছে, পুরো স্যাংশন লাগিয়ে দে, কি হবে? আমেরিকাতে 1 ফোঁটা মাল যাচ্ছে না। কই তুমি তো ট্যারিফ তো তুমি ওষুধে চাপাওনি, নিত্য প্রয়োজনীয় জিনিসে তুমি তো চাপাওনি, চিনিতে চাপাওনি তো, কারণ এগুলো লাগে। এখন ওষুধগুলো যদি বন্ধ করে দেয় ভারতবর্ষ, সারা পৃথিবীতে ভারতবর্ষের ওষুধ চলে। আমেরিকানরাও ভারতবর্ষের ওষুধ দিয়ে ওই ওই কম্পোজিশন দেখে তারা কিনে নেয়। তাহলে আমেরিকার কি অবস্থা হবে? এমনিতেই তো অবস্থা খারাপ, চাল ডাল যাচ্ছে না। আমেরিকার বন্ধু বান্ধবকে ফোন করে একবার দেখবেন কি রিয়াকশনটা আছে, দরদাম কোথায় পৌঁছেছে, ওয়ালমার্ট কত বন্ধ হয়ে গেছে, মাল পাওয়া যাচ্ছে না, হু হু করে মালের দাম বাড়ছে, আর মাল নেই বাজারে। পাকিস্তানি চাল দিয়ে তো আর চলবে না, পাকিস্তানি চাল হচ্ছে বাসমতি চাল, রোজ তো বাসমতি চাল খাওয়া যাবে না, রেগুলার চাল চাই। রেগুলার চাল একমাত্র, গম একমাত্র তো ভারতবর্ষ দেয়, চিনি ভারতবর্ষ দেয়, তেল ভারতবর্ষ দেয়, টুথব্রাশ থেকে টুথপেস্ট থেকে আরম্ভ করে খাবার নুন পর্যন্ত ওয়ালমার্টে গেলে সব পাওয়া যাবে ভারতীয়। বিশেষ করে মশলাপাতি কোথায় পাবে, এই ধনে জিরে, তারপরে তো আরো যে যে মশলাপাতি, আমরা তো আর রান্না করি না, মেয়েরা জানে। এই যত সমস্ত মশলা আছে, গরম মশলা থেকে আরম্ভ করে যা যা মনে পড়ছে আমার, কালো জিরে বলো জিরে, এই সমস্ত কোথায় পাবে? এখন এই আমেরিকাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিন্তু ভিড় বেশি। আমেরিকানরা ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে, তাই টেস্টটা ভালো লাগে। তারা জাঙ্ক ফুড খায় না, বরং ইন্ডিয়ান খাবার খায়।
তারাও তো দেখো, বাজারে তো মূল্য বৃদ্ধি হচ্ছে হু হু করে, তার জন্য তো ধার বাড়ছে, তারপরেই তার জন্যই তো এত লাফালাফি করে মালিক মালিক গিয়ে ভেনেজুয়েলার উপরে চড়ে বসলো। তার তো একটা রিয়াকশন আছে। চীন ছেড়ে দেবে আর রাশিয়া ছেড়ে দেবে। এই যে রাশিয়ার জাহাজ যে আটকে দিচ্ছে পরের পর জাহাজ, রাশিয়া তো আজকে হুমকি দিয়ে দিয়েছে পুতিন যে আমি এবার সহ্য করবো না, শেষ দেখে ছাড়বো। ওদিকে চীন তাইওয়ানে চেপে বসবে, নাহলে ভিয়েতনামে চেপে বসবে, আর কিম জং উনকে দিয়ে আমেরিকার ওপরে একখানা বোমা ফেলে দেবে, নিউক্লিয়ার ওভারহেড ছাড়া। দেখিয়ে দেবে যে আমরা মারতে পারি, এরপরে ওভারহেডটা জুড়ে দেবো। ও তো পাগল কিম জং উন, ও ছড়িয়ে দেবে। মরবে কে? সাধারণ মানুষ মরবে। সেই বলো না খেতে পেয়ে বলো, গোলাগুলিতে বলো, যুদ্ধে বলো, সাধারণ মানুষ কিন্তু যুদ্ধ করে। সৈনিক কি, সেটা সমাজেরই অংশ, প্রাণ তো তাদের যাবে। আমাদের নেতাদের তো প্রাণ যাবে না, তারা তো মাঠে লড়াই করতে যাবে না। এই না, যে এই ইউনুস যে করছে। অন্য দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে সেই দেশের রাষ্ট্রের প্রেসিডেন্টকে যে তুলে নিয়ে আসলো এবং প্রকাশ্যে বলছে সেইখানে তেলের জন্য, মূলত ওই যে যেগুলো ড্রাগস বা যেসব বিষয় কথা বলা হচ্ছিল, ওগুলো মূলত বাজে, সেগুলো ওগুলো তো বাজে, ওগুলো ওগুলো আসছে না। বাজে। মূলত একদম প্রকাশ্যেই চলে আসছে সেখানে ওখানকার তেল। এখন একটা জিনিস, আহ, উনি আবার এমনও মন্তব্য করছেন যে আমি কোনো আন্তর্জাতিক আইনের মানি না। তোয়াক্কা করি না, আমি যা করি সেটাই আইন। এই যে স্বেচ্ছাচারিতা আন্তর্জাতিক বলয়ে বিশ্ব, সারা পৃথিবী ব্যাপী তার তার এবং তার দেশের ভাবমূর্তিটা কোথায় যাচ্ছে? এটা কি খুব ওদের জন্য কি এটা কি খুব বেটার হচ্ছে? আমার মনে হয় ট্রাম্প না আড়ালে কান পেতে সার্জিস আলমের ওই লাইনটা শুনেছিল, আমরা যা বলি সেটাই আইন। ট্রাম্প বোধহয় শুনে নিয়েছিল, তাই ট্রাম্প এবার বলে দিয়েছে যে আমি যা করি সেটাই আইন। ও আন্তর্জাতিক আদালত ফাদালত হ্যান ত্যান গোষ্ঠীর পিন্ডি ইউএনএসসি আমি মানি না। জিসকা লাঠি উসকা ভ্যাঁস ভাই। এখন যুগ এসছে এখন যার লাঠির জোর সে করে খাবে। শক্তি প্রদর্শন করো, পেশি ফোলাও, দুনিয়ার লোক তোমার পাশে আসবে। যেটা এখন তো আমাদের দুর্বল যে ভারতবর্ষের রাষ্ট্রগুলো আছে দাদা, দুর্বল যে রাষ্ট্রগুলো আছে, আহ, তারা তো আতঙ্কে থাকবে যে তার জায়ান্ট যে প্রতিবেশী আছে কাছে, বা কে কখন কাকে এইভাবে তুলে নিয়ে যায়। আইন যদি জাতিসংঘ না থাকে, আন্তর্জাতিক আইন কানুনে বালাই না থাকে, সেক্ষেত্রে এটা তো সারা পৃথিবীর জন্য একটা আতঙ্ক, তাই নয় কি? হ্যাঁ, সারা পৃথিবীর জন্য আতঙ্ক কে তৈরি করছে? আতঙ্ক তৈরি করছে সারা পৃথিবীর বৃহত্তম শক্তি। তারা কোন দিন পৃথিবীকে সুস্থ রেখেছিল তুমি আমায় বলো দেখি, মাসুদ ভাই। তারা ইরাকের সুস্থ রেখেছে, সিরিয়া সুস্থ রেখেছে, লেবানন সুস্থ রেখেছে? লিবিয়া, কাউকে তো সুস্থ প্রত্যেকটা রাখেনি। জায়গায় তো তেলের লিবিয়া তো জন্য করছে। প্রত্যেকটা সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়াতে যতগুলো দেশ আছে সবকটা দেশে এই যে গুন্ডাগার্দি কিছু হয়েছে, সবই তো তেলের জন্য। এই যে বাংলাদেশে আজকে ঢুকেছিল, এখনো ঢুকে আছে, নেই তা বলবো না, এখনো ঢুকে আছে। তো কিসের জন্য? এখানে একটা বেস চাই, এই তিনটে মহাশক্তির ওপরে একটা নজর রাখবে, একটা বেস চাই। এখানে কত মিনারেল আর রেয়ার আর্থ মিনারেল হ্যান ত্যান এই সমস্ত কথা হচ্ছে, কতটুকু আছে রেয়ার আর্থ মিনারেল? তার থেকে তো 10 গুণ বেশি আছে ভেনেজুয়েলায়, তার 10 গুণ আছে গ্রিনল্যান্ডে, 20 গুণ। এখন সে বলছে আমি গ্রিনল্যান্ড দখল করবো। জিসকা লাঠি উস্কা ভ্যাস, জোর যার মুল্লুক তার ভাই। এবং ভারতও শিখে গিয়েছে, ভারতও যেখানে যেখানে পারবে ঢুকে নিয়ে তুলে নিয়ে চলে আসবে। তারপর আন্তর্জাতিক আদালতে মামলা করলে বলে বিশ্বের সব থেকে বড় শক্তি তো আমার পথ দেখিয়ে দিয়েছে। তার লিখিত স্টেটমেন্ট আছে, অডিও স্টেটমেন্ট আছে, সে বলছে ভাড় মেয়ে যায় ইউএনএসসি। আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলের কি ভ্যালু আছে?
দু পয়সার দাম দেয় না আমেরিকা, ভারতবর্ষ দেয় না, যার জন্য ভারতবর্ষ বলেও না যে আমি ইউএনএসসি মেম্বার হবো, ওটা কাজেও কম না, কিছুতেই লাগে না। এই যে বাংলাদেশে যে প্রভাব, যে কথা আপনারা বলছেন, অনেকেই বলছে যে এই সামরিক ঘাঁটি কিংবা নৌ ঘাঁটি আমেরিকা এখানে করতে চায়। তো এইখানে মূলত কাকে ধরার জন্য আমেরিকা এখানে আসতেছে? এখানে কি ভারতকে ধরার জন্য, নাকি চীনকে, নাকি অন্য 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 কোনো টার্গেট আছে? মানে কোথায়, এই এই প্রশ্নটা যে বুঝতে পারলাম না, আমাদের সেন্ট কানেকশনটা কেটে মার্টিনের গেছে। কথা বলা হচ্ছে, কিংবা এই অঞ্চলটা আর কি, বাংলাদেশের কোথায়ও হ্যাঁ, এরকম মানে এই যে সেন্ট মার্টিনে যেটা ওরা চাইছে, সেন্ট মার্টিন, সেখানেই ওরা একটা মাল্টিপল জোন করবে। মাল্টিপল জোন হচ্ছে গিয়ে তোমার স্যাটেলাইটের, মানে হাজার হাজার চোখ বিশিষ্ট একটা মাল্টিপল জোন করবে। কোথা পৃথিবীর ভারত মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় কি কি ঘটছে না ঘটছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে হাজারটা চোখের মাধ্যমে সে দেখবে, পেন্টাগনে বসে। সেই অনুযায়ী ও কাজ করবে, সেটা ভারত হতে দেবে না। যখনই সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছিল তখনই বলেছিলাম যে 3টে মহাশক্তি এক হয়ে যাবে, কোনো দিন এই ভারতবর্ষে ঢুকতে পারবে না। আলটিমেটলি হলো তো তাই। যারা জিও পলিটিক্স নিয়ে একটু চর্চা করে তারা পরিষ্কার বুঝতে পারে তো, চর্চা করলেই বোঝা যাবে। আর এই আমাদের সেভেন সিস্টারে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশে যে হুমকি টুমকি দিচ্ছে না, তার জন্য কোন দিন দাদা, ঢুকে চড়থাপ্পড় একজন বেড়ে চলে একটা আসবে। কমেন্ট করেছেন, তিনি বলতে চাচ্ছেন জুমল্যান্ড এস্টাবলিশড বাই ইউএস। এই জুমল্যান্ডটা কি? এটা কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ওই যে মণিপুর টুনিয়া কিছু অংশ, এটাকে কি জুমল্যান্ড আইডিয়া, হ্যাঁ নাকি? হ্যাঁ 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 আমার ঠিক হ্যাঁ ধারণা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই উনি ওটা মিন না? করছেন, জুমল্যান্ড। হ্যাঁ, ওটাই উনি মিন করছেন, যেটা যেটা খ্রিস্টান ওয়াও! খ্রিস্টান কান্ট্রি, যেটা যেটা করার পরিকল্পনা হচ্ছে ইস্তিমুরের মতো, ওটাকেই উনি, কারণ খবরে খবর রাখেন। এই হচ্ছে দর্শক, বুঝেছো, বোঝদার দর্শক, ঠিক খবরটা হ্যাঁ, রাখে, কিন্তু আরেকজন আসল খবরটা দর্শক ঠিক যে রাখে। আছে, ওনাকে কি বুঝদার বলবেন কিনা? এই, ওনার ওনার কমেন্টটাও পড়ি। চীন, উনি বলছেন চীন, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ, কয় দেশ হলো? 4 দেশ মিলে ভারতকে মানচিত্র থেকে মুছে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা হবে। ওনাকে কতটা বুঝদার বলবেন? চীন কোনোদিনও আসবে না, বাদ দিয়ে দাও। তুরস্কর অবস্থা, এরদোগানের অবস্থা খারাপ। পরের রেজিম চেঞ্জটা হবে এই ইরানের পরে এরদোগানের পালা, আমি বলেও দিয়েছিলাম, আমার ভিডিওতে আছে। আর পাকিস্তান তো সম্ভবত ও তো, ইরানকে হ্যাঁ, খাবে, তারপরে আর এরদোয়ানকে খাবে, তারপরে তারপর আর কি তা- তা- মোটামুটি তারপরে রেস্ট তারপরে রেস্ট হ্যাঁ নেওয়ার এখনো সময় আবার পর্যন্ত খাবে। হ্যাঁ, এখনো পর্যন্ত এই রয়েছে, তারপরে তো আবার নতুন কিছু একটা উদ্ভাবন হবে। পৃথিবী শান্তিতে থাকতে দেবে না। তাহলে চীনকে বাদ দিলে বাকি যে 3টে শক্তি আছে, তাহলে 2 নয়া পয়সার দাম নেই ভারতবর্ষের কাছে, এরা ভারতবর্ষে খেয়ে নেবে। এই যে বলি না, এই যে ইউটিউব আর ফেসবুকের মধ্যে এদের জীবনটা কেটে গেছে, আর অন্যের মুখে শুধু গল্প শুনে এরা একটা নিজস্ব জগতে বাস করে, সেই জগৎটার বাইরে এরা বেরোতে পারে না। ফলে লোকের কাছে এত নিচু হয় এরা, এরা হাসির উপবাদ্য হয়ে গেছে। আমাদের যখন এই চায়ের দোকান ফোকানে যখন যাই, তখন আমাদের বলে যে ভাই, আমাদের যখন খুব এন্টারটেনমেন্টের দরকার হয় না, একটা বাংলাদেশের কোনো একটা চ্যানেল আমরা করে দিই ইউটিউবে, আমরা এন্টারটেন হয়ে যাই। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। জি দাদা, আমরা শেষের দিকেই চলে আসছি। ধীরে ধীরে আর হ্যাঁ, অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করব বাংলাদেশের আগামী নির্বাচন। ভারত কিন্তু এই নির্বাচনটাকে বারবার শুরু থেকে বলে আসছিল ইনক্লুসিভ ইনক্লুসিভ, এখন এখনো পর্যন্ত বলছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি যে গতি ইনক্লুসিভ বলতে, তো ভারত যেটা মিন করে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ।
যদি তেমনটা না হয় বা এখন যেভাবে হচ্ছে, এটাকে কি ভারত ইনক্লুসিভ নির্বাচন বলবে, নাকি সব দলের অংশগ্রহণ হলে ইনক্লুসিভ বলবে? এটা যদি নির্বাচনটা এভাবেই হয়ে যায়, সেক্ষেত্রে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে? কি পরবর্তী সরকারের সাথে কাজ করবে না, তাদেরকে সমর্থন দিবে না, নাকি নানা ধরনের অনেক বিষয় তো থাকে রাজনীতি কূটনীতিতে, কেমন প্রতিক্রিয়া হতে পারে? আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনুন। অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, যদিও আমি আজকে পর্যন্ত বিশ্বাস করি নির্বাচন হবে না, আজকে পর্যন্ত বিশ্বাস করি, কারণ নির্বাচন হতে দেবে না। অনেকগুলো শক্তি আছে, তারা নির্বাচন হতে দেবে না। তো এই যে যে রাষ্ট্রগুলো যেগুলো বলে বেড়াচ্ছে যে অন্তর্ভুক্তি আর অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তো এই যে ইনক্লুসিভ ইলেকশনের বারবার কথা উঠছে না, কেন কথা উঠছে? যদি জোর করে ইলেকশন করে তাহলে স্যাংশনের মুখে পড়ে যাবে। বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায়, তাহলে বাংলাদেশকে দেবে কি, আর বাংলাদেশ বাঁচবে কি করে? না আমদানি করতে পারবে, না রপ্তানি করতে পারবে। তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে, ঢাল তরোয়াল বাগিয়ে কাহিনী মধুসূদন হয়ে যাবে। আমি লিখি, তুমি আজকে লিখে নাও মাসুদ ভাই, যে যদি জোর করে ইলেকশন করে, ইউএস স্যাংশনে ফেলবেই, বাংলাদেশকে ফেলবেই, ফেলবেই। যদি না হয় আমাকে লাইভে ডেকে নিয়ে গিয়ে আমায় আস্থা করে গালাগাল দিও। স্যাংশন অপেক্ষা করছে, যে জোর করে ইলেকশন যদি করে, আর সেটা ইউনূস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও, এখানে কিছু যেন না থাকে। ও সেই দাদা, লক্ষ্যেই ভারতের এগোচ্ছে। প্রতিক্রিয়াটা কি হতে পারে? সাপোর্ট দিবে ভারত নির্বাচন সব হলে সব সরকারকে? সব সম্পর্ক ত্যাগ করে দেবে। কাঁটাতারের বেড়া তো শুরু করে দিয়েছে, আর কিছুটা অংশ বাকি আছে, 25%। এখন বোধহয় আর 22% বললো আজকে, আর 22% বাকি আছে। সেটা 7-10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে 22%। শুধু সুন্দরবন এলাকাটা ছাড়া, ওখানে বিশেষ সমস্ত মাইন ফাইন হ্যান ত্যান সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে, মানে ঢুকলে পরে বেরোতে পারবে না, মাইনের জাল বেছানো আছে, গোপন ভাবে মাইন পাতা রয়েছে। তো এই অংশটা পুরো ঘেরা হয়ে গেল। এবার ওরা থাকে ওধারে, আমাদের সিনেমা তৈরি হয়েছিল ওরা থাকে ওধারে, আমরা এখন পাকিস্তানের মতো বাংলাদেশকেও ট্রিট করব। পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র আমার বাঁদিকে রয়েছে, আর একটা শত্রু রাষ্ট্র আমার হাতের কাছে রয়েছে, চল দুটোকে নিয়ে চলবে ভারতবর্ষ। কি আছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। ভারতবর্ষ একটা ছোটখাটো ইসরায়েল, আমাদের চারপাশে শত্রু, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। এরা দুজনে মিলে কত লড়বে, লড়ুক না। 75-76 বছর ধরে তো পাকিস্তানের সঙ্গে লড়ছি, যতবার 4টি যুদ্ধ হয়েছে, 4টি যুদ্ধই তো পাকিস্তান মার খেয়েছে। এবার পঞ্চম যুদ্ধটা হবে, প্রচুর মারবে, শেষ করে দেবে, খন্ড খন্ড হয়ে যাবে পাকিস্তান, মানচিত্র আর একত্র থাকবে না, আর বাংলাদেশের মানচিত্র অখণ্ড থাকবে না। যদি ভারত মারতে শুরু করে, অখণ্ড বাংলাদেশ থাকবে না, এটাও আজকে আমি বলে দিলাম। না, তেমনটা তো হয়, যুদ্ধ হলে তো আর মানচিত্রের কারোরই বেলায় যারা যার শক্তি বেশি সে আগাবে, এটাই তো স্বাভাবিক, যেটা আমরা ও ইউক্রেন রাশিয়াতে যেটা দেখলাম জিসকা লাঠি উসকা ভ্যাঁস ভাই, পরিস্থিতি। ভারত বুঝে গেছে। মানে আপনি, আপনার মন্তব্য হচ্ছে এই ভারত এটাকে কোনোভাবেই মেনে নেবে না। ইউএস মেনে নেবে না, স্যাংশন দেবে, আর স্যাংশন দিলে ভারতের কাজ সোজা হয়ে যাবে। ভারত বর্ডার লাইনটা বন্ধ করে দিল, এবার তোমরা থাকবো পারে, মরগে যাও, কি করবে না করবে আমার তো আর দায়িত্ব নেই।
আর এমনি তো দায়িত্ব সারার জন্য আমাদের সমস্ত এমপিদের চিঠি পিটি নিয়ে নিচ্ছে খাদ্যপণ্য পাঠানোর বন্ধ করার ব্যাপারে। ওই চিঠিটা এসে গেলে, সব কটা চিঠি এসে গেলে খাদ্যপণ্য তো দাদা এমনি এমন বন্ধ একটা হয়ে কথা যাবে। শুনছি, গতকালকে আমাদের লাইভ শোতে একজন ভারতীয় একজন কমেন্ট করেছিল 8 তারিখে নাকি এ ধরনের একটা কথা সংসদে উঠছে ভারতের, বাংলাদেশে যে খাদ্যপণ্য রপ্তানি করে এটা এটা বন্ধ করার করবে, এরকম একটা কথা উঠছে না, শুনলাম। এটা দাবি উঠেছে অনেক আগে। আর 8 তারিখের আগেই আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছে। এবার আবার একটা প্রশ্নোত্তর পর্বে বিজেপির প্রহ্লাদ যোশী তিনি একটা প্রশ্ন করেছিলেন অমিত শাহকে প্রশ্নোত্তর পর্বে, এই বাংলাদেশে খাদ্যপণ্য বন্ধের ব্যাপারে। প্রহ্লাদ যোশী না, না অন্য কেউ, আমার নামটা এই মুহূর্তে নামটা ঠিক কারেক্ট আমি বলতে পারছি না, ভুলে গিয়েছি। তিনি একটা প্রশ্ন করেছিলেন কতদূর এগোলো। তখন অমিত শাহ বলেছিলেন যে দক্ষিণের দলগুলো এখনো দেয়নি চিঠি, দক্ষিণের দলের চিঠিগুলো এসে গেলেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। হ্যাঁ ভাই, রংপুর আর চট্টগ্রাম যাবে, দুটোই ভারতের মধ্যে আসবে। হ্যাঁ, কে কে একজন কমেন্ট করেছে রংপুর নিয়ে হিন্দুদের সুরক্ষা কি যেন দেওয়া উচিত, সিকিমের মতো দ্বৈত সংবিধান নীতি চালু করা একমাত্র সমাধান ইত্যাদি এই না ধরনের না, একটা দ্বৈত মন্তব্য বৈত কিছু একজন হবে না করেছে। ভাই, দ্বৈত বৈত কিছু হবে না। মেরে মেরে চুরচুর করে আলাদা করে দেবে, ওখানে আবার বেড়া বসে যাবে। ওটা পার্বত্য চট্টগ্রাম, ওখান থেকে ফেনী অব্দি কেটে দেবে। যা এবার দেখ কারা ব্লকেড, বুঝে নে। না আমাদের ল্যান্ডলক তো কান্ট্রি কারা। দাদা আমাদের যারা কমেন্ট করে বা এখানে যারা ভাবে এই ধরনের কথা আমরা শুনি, একদম মানে ব্যক্তিগতভাবে আলাপচারিতায়ও শুনি, আবার সোশ্যাল মিডিয়ায়ও এই ধরনের প্রচারণা আছে যে বাংলাদেশের পক্ষে চীন আসবে, তুরস্ক আসবে, আরো কোন কোন দেশ এরকম, কেউ আসবে না ভাই। হ্যাঁ চীন, তুরস্ক, পাকিস্তান তোমার বিপদের দিনে, এরকম তোমার আসবে, বিপদের দিনে এসে কেউ ওরা আসবে ভারতের না। সাথে যুদ্ধ করবে। আমেরিকা এসেছিল, এখন মার যখন খেয়েছিল এখন যে ওই যে পাকিস্তান। কি বলে এই ভেনিজুয়েলায়, ভেনিজুয়েলার এই প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য দেখলাম রাশিয়াও এলো না, চীনও এলো না, কেউ আসবে না। কিন্তু কিন্তু পাকিস্তানকে রাশিয়ার যখন মারলো চীনের ওখানে তখন তখন বিশাল তখন বিনিয়োগ। আমেরিকা চীন এসেছিল, আসেনি। যখন তুমি মার খাবে অনেক তখন অনেক কেউ কিছু আশা আসবে না করে, আসলে। বাস্তবতা কিন্তু বাস্তবতায় সেটা দেখা যায় না। যেমন না, ইরান, তুমি যখন ইরানকে তুমি পার্সোনালি, মাসুদ ভাই, পার্সোনালি তোমার বিপদের দিনে তুমি সত্যিকারের বন্ধু চিনতে পারবে। তুমি ব্যক্তিগত জীবনে তুমি দেখবে যার সঙ্গে তুমি চা খেয়ে বসে আড্ডা বেরোচ্ছে ঘন্টার পর ঘন্টা, সে তোমায় দেখে ওপার থেকে চলে যাচ্ছে। বিপদের দিনে কিন্তু বন্ধু পাওয়া খুব মুশকিল। যেটা ভারত রাশিয়ার পাশে আছে, রাশিয়া ভারতের পাশে আছে। সুতরাং ধোকা দেওয়ার এখানে কাউকে ধোকা দেবে না, দুজন দুজনের সঙ্গে আছে। ওই যে আর এরা ইরাকের বেলায়ও তো ইরাকের পক্ষে অনেক ছিল, ফাইনাল খেলায় তো কেউই পক্ষে ছিল না, পক্ষে ছিল না বলতে সশরীরে কেউ হেল্প করেনি। কেউ এখন আসবে না। ইরানকে ধরছে, ইরানের পক্ষে কেউ কেউ হয়তো দূর থেকে কথা বলবে, বাস্তবে সশরীরে কেউ কিন্তু সেখানে যাবে না, ফিজিক্যালি কেউ যাবে না। কেউ যাবে মনে না, হয়, আমার কেউ তো মনে যাবে না। হয় না কেউ যাবে। নিজের লড়াইটা সব নিজেকেই বাইরে করতে থেকে। হবে। হ্যাঁ, নিজের লড়াই নিজেকে করতে হবে। বাংলাদেশকে যখন মারবে, পাকিস্তানকে যখন মারবে, বাংলাদেশকেই লড়াই করতে হবে এবং পাকিস্তানকেই লড়াই করতে হবে। কেউ বাইরে থেকে সাহায্য করতে আসবে না রে ভাই। যিনি লিখছিলেন না, ওই চীন, পাকিস্তান, তারপরে তুর্কি, সবাই মিলে ভারতবর্ষকে শায়েস্তা করবে না, খেয়ে নেবে, এইসব দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার জীবনে যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন সেই যে ভদ্রলোক লিখেছেন তার কথা আমি বলছি, আপনার জীবনে দেখবেন কজন আপনার বন্ধু এগিয়ে আসে। নিজেকে দিয়ে আপনি বিচার করবেন যে আপনি কতটা মূর্খের স্বর্গে বাস করছেন। বিপদ যখন আসে তখন সবাই কেটে পড়ে। বলো মাসুদ ভাই।
জি, যুদ্ধ যুদ্ধটা তো কোনো কাঙ্ক্ষিত নয়। কিন্তু কিছু, কিছু মানুষের মস্তিষ্কে এমনভাবে কাজ করে যে ওরা শুধু যুদ্ধ চায়, যুদ্ধ চায়। এম মানে ওরা ভাবে যে যুদ্ধ, যুদ্ধ অনেক মজার একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেকের এটা কমেন্ট হচ্ছে, দেখি, দেখলে আমার কাছে হুম, এরকম মনে যুদ্ধ হয় যে ওরা চাই, খেলা যুদ্ধ মনে করে চাই, যুদ্ধটাকে। যুদ্ধ হ্যাঁ, চাই, যুদ্ধ খেলা মনে চাই। করে। আমার আমি বলি না, সামর্থ্য কতটা আছে আর আমার সামর্থ্য থাকলেই আমাকে যুদ্ধ করতে হবে কেন? যুদ্ধ আমি কত আমি ভয়ানক। আমি যেটা বুঝি আমার অনেক শক্তি আছে। আমি কি গায়ে পড়ে যুদ্ধ করতে যাব কেন? কোন কারণে যুদ্ধ করা লাগলে সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু গায়ে পড়ে তো যুদ্ধ করা যায় না। উস্কানি দিয়ে তো আমি একজনকে উস্কানি দিলাম, তারপর অ্যা তার সাথে যুদ্ধে জড়াই গেলাম। এটা তো কাঙ্ক্ষিত না। জি, তরুণদা সময় দিয়েছেন ১.৫ ঘন্টারও বেশি। আমাদের ১০:১০ টায় আরেকটা